নমস্কার, এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরেকবার জানাবো অনেক অনেক স্বাগত। জানি ঠিক এই সময় এই মুহূর্তে আপনার কিন্তু নজর থাকে এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকের কথার দিকে। ঘড়ি এখানে আপনাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করে। ঘড়ি আপনাকে বলে দেয় যে চলো এবার কিন্তু স্যারের অনুষ্ঠান শুরু হবে, চট করে কিন্তু বসে যাও টিভির সামনে বা মোবাইলটা হাতে নিয়ে। আসলে ঘড়ি ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক, এবং সেই মেসোপটেমিয়া সভ্যতাতে প্রথমবার কিন্তু দিনকে ঘন্টায় এবং তাকে ঘন্টাকে মিনিটে এবং মিনিটকে সেকেন্ডে ভাগ করা হয়েছিল। অর্থাৎ তবে থেকে কিন্তু শুরু হয়েছিল সময়ের পরিমাপ, এবং সেই সময় কিন্তু একটু একটু করে এগোচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন এমনটি হয়েছে যে একটা সেকেন্ড পর্যন্ত একটু পিছিয়ে গেল? কোনোদিন এটা হয়নি, আর এটা হওয়াও সম্ভব না। অর্থাৎ কোনোদিন আপনি সময়কে বেঁধে রাখতে পারবেন না। সময় তার নিজের গতিতে, তার নিজের ছন্দে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, আর সময়ের সাথে ছন্দ মিলিয়ে মিলিয়ে আপনাকেও কিন্তু এগোতে হবে। বিভিন্ন রকমের শারীরিক সমস্যা কিন্তু আপনার সেই ছন্দে ব্যাঘাত ঘটাতেই পারে। বিভিন্ন মানসিক অবসাদ আপনাকে বারংবার আপনার কাজে কিন্তু একটা বিড়ম্বনা তৈরি করতেই পারে, বা পরিবারের মানুষের, আপনার প্রিয়জনের, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারোর এমন কিছু শারীরিক সমস্যা যেটা আপনাকে ভীষণ রকমভাবে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কিভাবে সেই সমস্যার সমাধান তাকে দেবেন। তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টার। আপনারা জানেন এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টার মানে সম্পূর্ণভাবে আয়ুর্বেদ ট্রিটমেন্ট। সেই আয়ুর্বেদ ট্রিটমেন্ট যেটা আজ থেকে 5000 বছর আগে কিন্তু আবিষ্কার হয়েছিল, তৈরি হয়েছিল, এবং যা সারা পৃথিবীতে কিন্তু সমাদৃত ছিল, এবং আয়ুর্বেদ নিয়ে সারা পৃথিবীর মানুষ কিন্তু ভাবনা চিন্তা করতো, এবং তার রেজাল্ট কিন্তু সকলে পেত। এবং সেই আয়ুর্বেদ এখনো সমান তালে কিন্তু এগিয়ে চলেছে। বলতে পারি এনবিপির হাত ধরে কিন্তু আয়ুর্বেদের অনেক বেশি উন্নতি হয়েছে, অনেক বেশি পরিমাণে সুন্দরভাবে আধুনিকতার মোড়কে আমরা এনবিপির ছত্র ছায়া আয়ুর্বেদকে কিন্তু দেখেছি, যেখানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন। অর্থাৎ যে কোনো ধরনের সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মতন সমস্যা, বা আপনার হঠাৎ করে পেটের সমস্যা হচ্ছে, মাইগ্রেনের সমস্যা হচ্ছে, শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে, বা আপনার লিভার বা আপনার কিডনির সমস্যা রয়েছে, আপনার যে কোনো প্রকারের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, বা মহিলাদের কিছু সমস্যা রয়েছে, পুরুষদের কিছু সমস্যা রয়েছে, বিভিন্ন নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, যে কোনো সমস্যা থাকুক না কেন সব কিছুর জন্য কিন্তু আপনার পাশে, আপনার সাথে রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের আমরা এই স্টুডিওতে উপস্থিত করার চেষ্টা করি, প্রত্যেক দিনের মতন আজকেও করার চেষ্টা করেছি, এবং সেখানে আপনাদের জন্য আমরা আলোচনা করবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে নজর রাখার আপনার দরকার রয়েছে, সমস্যার সমাধানগুলো জেনে নেওয়ার দরকার কিন্তু আপনারা রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে দুটো ফোন নাম্বার 9830235527 বা 37। সেই নাম্বার দুটো কিন্তু মোবাইলে সেভ করতে ভুলবেন না, কারণ সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। এবং তার পাশাপাশি বলবো চেম্বার কিন্তু আমাদের প্রচুর রয়েছে, কারণ অনেকের মনে প্রশ্নটা কিন্তু থাকে যে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পেতে হলে আমাকে যেতে কোথায় হবে। অর্থাৎ থাকি আমি পুরুলিয়ায়, বা থাকি আমি বীরভূম, বাঁকুড়ায়, বা একেবারে শিলিগুড়ি, কোচবিহারে, তাহলে কি আমাকে একেবারে কলকাতা পর্যন্ত আসতে হবে? একদম নয়। এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা বা আমাদের এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, আমাদের স্যার যিনি রয়েছেন, তিনি কিন্তু একটা সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য করেছেন। সেটা হচ্ছে যে বিভিন্ন প্রান্তে কিন্তু আপনাদের জন্য চেম্বার কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি আপনার এলাকায়, আপনার বাড়ির কাছাকাছি কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। সেখানে শুধুমাত্র পৌঁছে যান আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে, আর সেখানে যোগাযোগ করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন সেবন করে পঞ্চকর্মার প্রয়োজনীয়তা থাকলে সেই পঞ্চকর্মাকে ব্যবহার করে আপনি কিন্তু একটা সুন্দর জীবন শুরু করতেই পারেন। শুধুমাত্র আপনার নয়, আপনার পরিবারের যে কোনো বয়সের যে কোনো মানুষের যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন সবকিছুর জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারে। আর সর্বোপরি একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে অনেকেই কিন্তু অপারেশনের পক্ষপাতী নয়। হ্যাঁ, অপারেশন করে আমরা কোনোদিন লাভবান হই না এমনটি নয়, অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে, সম্পূর্ণভাবে রয়েছে, কিন্তু আপনার সমস্যায় আপনার মনে হচ্ছে যে যদি অপারেশন না করে আমি দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাই, এবং তাতে যদি আমি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাই, তাহলে সেই অপশনটা আমার জন্য লাভের হবে। সেই লাভের কথাটাও কিন্তু বলে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। অর্থাৎ আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাক না কেন তার সমাধান কিন্তু দিচ্ছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা আয়ুর্বেদের হাত ধরে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের আপনাদের সব থেকে পছন্দের মানুষটি, অর্থাৎ আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত।
নমস্কার। আজকে অনেকটা কথা বলে দিয়েছি, আপনাদের সাথে মন খুলে অনেকগুলো কথা আমরা আলোচনা করে ফেলেছি, কিন্তু একবারে স্যারের কাছে এবার চলে যাব যে স্যার বিভিন্ন চেম্বারে তো যাচ্ছেন, আপনি এত পেশেন্ট দেখছেন এবং পেশেন্টরাও আপনাকে এত ভালোবাসে, মাথায় করে রাখে পেশেন্টরা আপনাকে। কোন সমস্যাটা মনে হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে একটু বেশি আলোচনা করার দরকার রয়েছে? দেখুন, আজকে যে পেশেন্টরা যে হিসাবে আমরা পাচ্ছি, খুব কম বয়সের মধ্যে আজকে আমরা পাচ্ছি যেটা হাঁটুতে ব্যথা। বলতে পারেন কি, আমরা আজকে আগে যেটা জানতে পারতাম কি একটা বয়স হয়ে যাওয়ার পর মানুষের একটা হাঁটুতে ব্যথা হবে, বয়স হওয়ার পর আমাদের হার্ট উইক হয়ে যায়, তখন আমাদের হাঁটুতে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, এটা আমরা জানতাম। কিন্তু এখন আমরা যে পেশেন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে খুব কম বয়সের মধ্যে এই জয়েন্ট পেনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে কেউ ব্যথা বড়ি খাচ্ছে, তো কেউ অপারেশন করাচ্ছে, মানে সব কিন্তু রং গাইডলাইনের মধ্যে চলছে, যার ফলে কি হচ্ছে ওনার শরীর আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। আজকে যে বলা যায় না কি বয়স কমে যাচ্ছে, আগেকার মানুষরা আমরা দেখতে পেতাম কি অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, লাঠি নিয়ে হাঁটছে। এখন দেখুন যেরকম জেনারেশনের মধ্যে 40-এর মধ্যে হার্ট অ্যাটাক হলো, মারা গেল, মানে ওই বয়স অব্দি যেতেই পারে না। কারণটা কি, কেন ওরা ওই বয়স অব্দি যেতে পারে না? কারণটা হচ্ছে কি তারা নিজের শরীর উপরে কনসার্ন নেই, ভুল ভাল ট্রিটমেন্ট করে নিজের শরীরকে খারাপ করছে। আজকে যে মেয়ে আমার পেশেন্ট ছিল আমতলাতে, মানে মাত্র 24 বছর বয়স, সে নাকি হাঁটু ব্যথা নিয়ে সমস্যা নিয়ে ভুগছে প্রায় দীর্ঘদিন ধরে। আর এই সমস্যা নিয়ে কোনো ডাক্তারকে দেখাচ্ছে না, কোনো রিপোর্ট করছে না। লাস্টে আপনি জানেন না, উনি সাফারিং করছেন অস্টিওপোরোসিস নিয়ে, যেখানে ব্যথা বুড়ি খেয়ে আর কাজ করবে না, ঠিক না? তো অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস এই কি হয়, বা এই যে কম বয়সের মধ্যে যে জয়েন্ট পেন সমস্যা তৈরি হচ্ছে, কি করে আমরা গার্ডওয়াল দেবো বা কি করে এই সমস্যা থেকে বেরোতে পারবো, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। একদম, একটা সময় আমরা বলতাম যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, কিন্তু একটা 20 বছর 24 বছরের ছেলে যদি হাঁটুর ব্যথা নিয়ে, কোমরের ব্যথা নিয়ে চেম্বারে আসে, তখন খেলাধুলা কোথায়? খেলাধুলা কখন খেলবো? খেলাধুলা ডাক্তারবাবুদের চেম্বারে যেতে যেতেই তো সময় পার হয়ে যাচ্ছে। এরকম অবস্থা, এরকম পরিণতি যেন আপনার পরিবারে না ঘটে, প্লিজ সচেতনতা বাড়ান। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। কোথা থেকে কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, অনুপম দাস। বারাসত থেকে। বয়স কত আপনার? 32। 32। কি সমস্যা হচ্ছে স্যারকে বলুন। আমার ঘাড়ে যন্ত্রণা আর মাথা ব্যথা, তার সঙ্গে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয় না, হঠাৎ করে ভেঙে যায়, তো এটা নিয়ে কি জানেন? আচ্ছা, তো ঘাড়ে যে যন্ত্রণাটা রয়েছে তার জন্য কোনো এক্সরে রিপোর্টটা করেছেন? না, রিপোর্ট করে। আচ্ছা, বা মাথায় যে যন্ত্রণাটা হচ্ছে সামনের সাইডে হচ্ছে না পিছনের সাইডে হচ্ছে? পিছন থেকে বেশি। পিছন থেকে বেশি হচ্ছে। আপনার সর্দি ধাত আছে, ঝট করে সর্দিটা লেগে যায়? হ্যাঁ। আর ঘুমটা যে আসছে না, সেটা কারণটা কি? আপনি কি দিনের বেলা ঘুমোচ্ছেন? না, দিনেও তো ঘুম হয় না, তেমন অনেক কাজে ব্যস্ত থাকি, তো রাত্রে যে ঘুমটা হয়েছে তারপরে আবার হঠাৎ করে ভেঙে যায়, তারপরে আবার একটু ঘুমিয়ে পড়ে আবার ভেঙে যায়। আচ্ছা, না দেখুন, একটা কারণ বলে দিই কি একটা সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায় যদি ঘুম ঠিকঠাক না হয়। একটা মানুষের একটা সাউন্ড স্লিপ হওয়ার খুবই দরকার, অ্যাটলিস্ট মিনিমাম যেটা আমরা বলি 5 থেকে 6 ঘন্টা আপনাকে ঘুমোতেই হবে। এবার যদি আপনি না ঘুমোন তাহলে কি হবে, আপনার শরীর হিট হয়ে যাবে, শরীরটা গরম হয়ে যাবে, মাথা যন্ত্রণা হবে, ঘাড়ে যন্ত্রণা হবে, নানা রকম শরীরের মধ্যে তো সমস্যা তৈরি হবে, হারমোনস ইমব্যালেন্স হবে। তো এই একটা বড় একটা প্রবলেম অনিদ্রা, মানে ইনসোমিনিয়া, যেখানে যাদের যাদের রয়েছে তাদের কিন্তু দেখা যায় কি সমস্যা শুধু এটাই নয়, আলটিমেটলি লাস্টে পার্কিনসের মতন সমস্যা নিয়ে কনভার্ট হয়ে যায়, যেখানে ডোপামাইন তৈরি হয় না, যার ফলে সেই পেশেন্ট ভাবছি কি আমি রাগ করছি না, সে পেশেন্ট ভাবছি কি আমি ভালো আছি, কিন্তু আলটিমেটলি ওই পেশেন্ট আস্তে আস্তে এতটা খারাপ হয়ে যায় কি নিজেকে আর রিকভারি করতে পারে না। তার জন্য কি হয় কি ওর তার নিজের কাছে লোক, মানে নিজে যাকে ভালোবাসে সেই লোকটাও কিন্তু ওর থেকে দূর হয়ে যায় ডিউ টু ওনার বিহেভিয়ারের জন্য। তো আপনি একটা কাজ করুন, প্রথম হচ্ছে রাত্রিবেলা আপনি শোবার সময় দুধ আপনার কি সহ্য হয়? হ্যালো। আর দুধটা কি আপনার সহ্য হয়? না না। আচ্ছা, দুধ যদি সহ্য না হয় তাহলে আপনি একটা কাজ করুন, শোবার আগে, ঠিক না, রাত্রিবেলা আপনি একটু কম খাবেন। দিনের বেলা আপনি পেট ভরে খান, রাত্রিবেলা আপনি একটু কম খাবেন, আর চেষ্টা করুন রাত্রিবেলাটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া, ঠিক আছে? আর উষ্ণ গরম জল খেয়ে আপনি ঘুমোবেন, এটা আপনি করুন। রাত্রিবেলা বালিশ ছাড়া ঘুমোবেন
এরপরেও যদি না হয় নিশ্চয়ই আপনাকে দেখুন রিপোর্ট করতে হবে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম কি মানুষ যদি রিপোর্ট যদি ঠিকভাবে যদি না হয় তাহলে কিন্তু সমস্যায় ধরা পড়ে না, আর সমস্যা যদি না ধরা পড়ে তাতে রং ট্রিটমেন্ট হতে চালু হয়। আপনি বারাসাতে থাকেন, আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে যেখানে প্রতি সোমবার শুক্রবারে ওপিডি হয়, যেই দিন আপনার সুবিধা হবে সেই দিন এসে আপনি একটু দেখা করে নিতে পারেন। বেশ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। প্রত্যেকটা প্রান্তে কিন্তু এমবিপি চেম্বার কিন্তু রয়েছে, জাস্ট আপনাকে যোগাযোগ করতে হবে। আর বললাম না, স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করেছেন তো, চট করে ফোন করুন এবং কাছাকাছি চেম্বার সম্পর্কে কিন্তু জেনে নিন। আরেকবার আপনাদের জন্য বলবো 9830235527 বা 37, এই দুটি নাম্বার কিন্তু একেবারে আপনাদের নাম্বার, একেবারে আপনাদের সাথে এনবিপির চিকিৎসকদের সেতু বন্ধনের মতন সহযোগিতা করে এই নাম্বারটি। তাই এই নাম্বারটি কখনো ভুলবেন না, অবশ্যই এই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতেই হবে। আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, স্যার একটা বিষয় ফোন ধরতে গিয়ে উপলব্ধি হয়েছে, অনেকেই বলে 7 বছর 10 বছরের সমস্যা, যখন বলি আপনি কি কি রিপোর্ট করেছেন, তারা বলে রিপোর্ট কই, ডাক্তারবাবু তো আমাকে কোনো রিপোর্ট করতে বলেননি। তো তারাও তো একটা ট্রিটমেন্টের মধ্যেই রয়েছে, কিন্তু এনবিপিতে এলে রিপোর্ট আপনারা করতে বলেন। তো এই দু ধরনের ট্রিটমেন্টের মধ্যে যে পার্থক্য, সেটা কি বন্ধুদের জন্য একটা পার্থক্যের ট্রিটমেন্টও করে? না, এটা আমি তো বলবো শুধু আমাদের জন্য নয়, আমি তো বলবো কি প্রত্যেক পেশেন্টকে এটা হওয়া উচিত কি আমি যে ট্রিটমেন্টটা করছি সেটা কি সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না রং ট্রিটমেন্ট হচ্ছে, এটা বাছাই করে নেওয়াও তার কিন্তু রাইট আছে। তো আপনি এই যে কথাটা বলেন না কি আপনি বিফোর আর আফটার ট্রিটমেন্ট রিপোর্ট আমরা কেন করাই, যাতে আমরা তো স্যাটিসফাইড আছি, তার সাথে সাথে রুগী যাতে স্যাটিসফাইড হয়, তারা অন্ধ হয়ে ট্রিটমেন্টটা যাতে না করে। তো বিফোর ট্রিটমেন্ট আপনি কি রিপোর্টটা করলেন, ঠিক না, আপনার কি পজিশনে ছিল, আর আফটার ট্রিটমেন্ট আপনি রিপোর্ট করে দেখতে পাচ্ছেন কি আমার ইমপ্রুভমেন্ট আছে, তখন আপনি নিজে ট্রাস্ট চলে আসবে কি আমার সত্যি আয়ুর্বেদের দরকার আছে, সত্যি আজকে আমি রাইট ট্রিটমেন্ট করে আমি সুস্থ হয়েছি, এই প্রাউডলি বলতে পারেন। আজকে বলছি আপনাকে, আমার কাছে বহু এরকম পেশেন্ট আছে, তারা না বলে কি ডাক্তার আমার এই সমস্যাটা ছিল, আমি ডাক্তারকে দেখালাম, আর দেখানোর পরে দেখা গেল কি আমার এখন ভালো আছে, আমি এখন ট্রিটমেন্ট নিই, আমি আর কোনো ওষুধ খাই না। কিন্তু ব্যাড লাক, যখন আমি সেই রিপোর্টই আবার করাই দেখা যায় কি সে সমস্যাটা রয়েছে। আপনি সুস্থ হননি, আপনাকে রোগে থামাচাপা দিয়ে দেওয়া হয়েছে, ওষুধ খাওয়ার পর আপনাকে থামাচাপা দেওয়া হলো, তাতে আপনি ভাবছেন যে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আপনার রিপোর্ট করার পর দেখা যাচ্ছে কি সেই প্রবলেমটা আবার রয়েছে, তাই না? তো এই জিনিসটা আমরা ভুল করি না, আমরা বলি কি আপনার আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট করান, কতটা কি সুস্থ হয়েছেন আপনি নিজে দেখুন। আপনার যদি অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 3 ছিল, আপনার গ্রেড 2 তে আসলো, গ্রেড 2 থেকে গ্রেড 1 এ আসলো, এটাই হচ্ছে ট্রিটমেন্ট। তো আমরা সবসময় প্র্যাকটিক্যাল কথা বলি, যেটা হবে সেটাই বলবো। একদম। অনেকেই ভাবেন যে আয়ুর্বেদ তো খুব পুরনো পন্থী একটা ট্রিটমেন্ট, একদম নয়। আয়ুর্বেদ যে কতটা মডার্ন, কতটা আধুনিক, কতটা সুন্দর এই ট্রিটমেন্ট, একবার এমবিপিতে এলে কিন্তু বা স্যারের চেম্বারে এলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? অজয় রায় বলছি। কোথা থেকে বলছেন অজয় বাবু? কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে বলছেন, বলুন কি সমস্যা হচ্ছে? সমস্যা যেমন প্রচন্ড আঁচিল হয়েছে ছোট ছোট, এই আঁচিলে কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে মানে মানে ইউজ করতে চাই, মানে মানে গলায় হয়েছে, ঘাড়ে হয়েছে, পিঠের দিকে হয়েছে, হাতের দিকে হয়েছে, ছোট আঁচিলের জন্য আপনার যে ট্রিটমেন্টটা যদি বলা হয় তো আপনার লেজার ট্রিটমেন্ট বলা হয়, ঠিক আছে? আর লেজার ট্রিটমেন্ট করার পর আপনি সেখান থেকে তো রিমুভ হয়ে গেল, আবার হবে। কিন্তু আয়ুর্বেদ মধ্যে এইরকম হার্বস আছে যেখানে লাগানো পরেই আপনার সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, সেখানে আপনাকে কোনো এই লেজার ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে না, ঠিক না? আর যেটা রিমুভ হবে সেটা আবার ফিরেও আসবে না। কারণটা হচ্ছে কি শুধু আমরা সেই ওষুধটাই দিলাম না, আমরা ব্লাড পিউরিফায়ার, ঠিক না, আমরা রক্ত যদি পরিষ্কার হয়ে থাকে মানে ব্লাডের মধ্যে যদি কোনো দোষের কারণের জন্য এই যে জিনিসটা হলো সেটা যাতে ফুলফিল আপনি করে নেন, কারণ দুটো কারণের জন্যই হয়। যদি আপনার কোনো লিভারে যদি সমস্যা হয়ে থাকে বা আপনার যদি স্কিনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আসলটা হবে। তো তার জন্য আমি আপনাকে বলবো কি আপনি অবশ্যই যোগাযোগ করুন, আর কোনো রকম আপনি লেজার ট্রিটমেন্ট আপনি যাবেন না। ভয় পাচ্ছি যে মানে মানে মুখে না হয়ে, আপাতত এখনো মুখে হয়নি আমার, মানে এই জায়গায় গলা ঘাড়ে পিঠে আর হাতের দিকে হয়েছে, গলা ঘাড়ি এগুলো বেশি হয়, কিন্তু আস্তে আস্তে করে এটা ফেসের মধ্যে চলে আসে। এটা খুব বাড়ছে দেখছি। একদম ভালো হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেই চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে?
বেশ, Okay. শুনতে থাকুন, কারণ সত্যি এটাও কিন্তু একটা সমস্যা। অনেক মহিলারাও বলে থাকে যে মুখে আঁচিল হয়েছে, দেখতে বাজে লাগছে, ছোট ছোট তিলের মতন হয়েছে, যেটা ক্রমশ বাড়ছে, দেখতে বাজে লাগছে। তো শারীরিক সমস্যা একরকম, যেটাকে আপনি লুকিয়ে ফেলতে পারলেন, কিন্তু এই সমস্যা কোনো দিন আপনি কিন্তু লুকাতে পারবেনই না। তাই যেটা আপনি লুকাতে পারেন না সেটা কিন্তু বেশি আপনার মন খারাপের কারণ হয়। তাই অবশ্যই কিন্তু যোগাযোগ আপনাকে করতে হবে। যোগাযোগ করতে হবে কিন্তু 9830235527 বা 37, এই দুটি নাম্বারগুলো অবশ্যই কিন্তু আপনি নোট করেছেন, এবং সেই নাম্বারে কিন্তু ফোনও আপনি করবেন। আমরা জানি কে আছেন, বলবেন। নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে সঞ্জিত বলছি। হ্যাঁ বলুন, সমস্যা কি আর বয়স কত? সমস্যা হচ্ছে বয়স হচ্ছে 25+, আর সমস্যাটা হচ্ছে ম্যাম হাঁটু থেকে এবং কোমর তার মাঝখানে খুব যন্ত্রণা, মানে কখনো কখনো হাঁটুর উপরে চাপ পড়ে যন্ত্রণা হয়, তা কখনো কখনো কোমরে, মানে মনে হয় যেমন একটা শিরা যেমন চেপে বসে গেছে। ওটা হয় বেশিরভাগ রাত্রে, যখন কাজ করার পর যখন ঘুমোতে যাওয়া হয় তখন আপনি কোন জায়গা থেকে পড়ে গেছিলেন? পড়ে যায়নি, একবার মানে একটি ভারী জিনিস একটা তুলতে যাওয়ার সময় একটু লেগেছিল কোমরের কাছে। আচ্ছা, তো কোমরে কোনো এক্সরে রিপোর্টটা করেছিলেন? না, ওই মুহূর্তে তো তারপরে একটু স্প্রে দিয়ে ওটা ব্যথা তো কমিয়ে দিয়েছিলাম, আর ব্যথা ছিল না। ইদানিং দেখছি 1 সপ্তাহ ধরে সারাদিন কাজ করার পর যখন রাত্রে এসে যখন খাওয়া দাওয়া করেছে, যখন ঘুমোতে যাচ্ছি তখন ঘুমছে যাচ্ছে না। আপনি ইমিডিয়েট একটা লাম্বার স্পাইনে, ঠিক আছে, এলএস স্পাইনে আপনি একটা এক্সরে রিপোর্টটা করান, ঠিক? তাতে কি হবে, আপনি জানতে পারবেন কি আপনি লাম্বার স্পন্ডলাইসিস নিয়ে ভুগছেন না লাম্বার স্পন্ডিলোলিস্থেসিস নিয়ে ভুগছেন। ঠিক আছে, দুটোই কিন্তু ডিফারেন্ট পার্ট। একটা আমি কি বললাম, আমরা কোমরে ব্যথা একটা সাধারণ ব্যাপারে আপনারা জেনে যাই কি কোমরে যন্ত্রণা হয়েছে, আমাকে বেল্ট পড়তে হবে বা আমাকে কোনো ইনজেকশন বা ট্যাবলেট খেয়ে ভালো হয়ে যাব, কিন্তু তাতে নয়। স্পন্ডিলোলিস্থেসিস মানে এটা কি, ডিসকানেক্টেড হয়ে যাওয়া, মানে আমাদের যে সিদ্ধাটা রয়েছে, এই সিদ্ধাটা যে হাড়গুলো একটা উপরে যে বসে থাকে, সেই প্রত্যেক হাড়ের নাম থাকে ভার্টিব্রা। তো একটা উপরে একটা ভার্টিব্রা বসে থাকে, যখনই সরে যায় মানে ডিসকানেক্টেড হয়ে যায়, তখনই কিন্তু সিভিয়ার পেন হয়। তার সাথে সাথে ওখান থেকে একটা শিরা যেটা আমাদের পায়ের দিকে নামে, যেটা আপনি বলছিলেন কি আমার ব্যথাটা পায়ের দিকেও কিন্তু নামছে, কারণটা হচ্ছে এই শিরাটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, ব্লাড সার্কুলেশনটা বন্ধ হবে। শুধু ব্যথাই নয়, আপনার ঝিনঝিনি অবস্ভাবটা বাড়বে, পায়ে জোর কমে যাবে, আলটিমেটলি আপনি দেখবেন আপনার পায়ে যে কালারটা সেটাও কিন্তু একটা ব্ল্যাক স্পট আসতে চালু হয়ে গেল। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো ইমিডিয়েট আপনি একটা কোমরে এক্সরে রিপোর্টটা করান। এক্সরে রিপোর্টটা করে আপনি থাকেন খড়গপুরে, আমাদের মেদিনীপুরে চেম্বার আছে, যেখানে আগামী নেক্সট যে ডেটটা রয়েছে সেই ডেটে আমি নিজে থাকবো মেদিনীপুর চেম্বারে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে মেদিনীপুর চেম্বারের ডেটটা জেনে নেবেন, আর সেখানে এসে যোগাযোগ করবেন, যাতে এই প্রবলেম থেকে আপনি বেরোতে পারেন। মানে আলটিমেটলি কি হয়, এই যে বলে না ব্যথাটা আমি সহ্য করছি বা অনেক আগে লেগেছিল তখন আমি একটা স্প্রে লাগিয়ে শুধু ব্যথাকে কমিয়ে নিয়েছিলাম, এটা করতে যাবেন না। যখনই কিছু হয়েছে সবসময় আপনার জানার দরকার কি আমার কি হয়েছে আর কি করলে আমি সমস্যা থেকে বেরোবো, নাহলে ওই প্রবলেমটা নিয়ে আপনি কিন্তু কাটায় পড়ে যাবেন। তখন আলটিমেটলি আপনার কাছে অপশন থাকবে না সার্জারি ছাড়া। আর আমার কাছে বহু এরকম পেশেন্ট রয়েছে, মানে 100-এর মধ্যে 99% যারা সার্জারি করেছে তারা কিন্তু ফেলিয়ার হয়েছে। কারণটা হচ্ছে কি আমাদের শরীর ডিপেন্ড করছে একদম সিদ্ধারা উপরে, আর ভুল চিকিৎসা হলেই লাইফ খারাপ। পেশেন্টটা আমাদের কাছে আসছে যখন হুইল চেয়ারের মধ্যে আসছে। আজকে বাংলাদেশে পেশেন্ট আমার কাছে এসছে আমতলাতে দেখাতে, সেটা উনি নিজে পার্সোনাল গাড়িতে এসেছেন, সেটা একটা ভুল কি করলেন উনি সার্জারি করে ফেলেছিলেন। ভাবুন উনি কি ধরনে, আলটিমেটলি ওনার কাছে কোনো অপশন নেই এখন। এখন যে ডাক্তার আপনাকে বলছে, ওনাকে বলে দিয়েছি যতদিন আপনি বাঁচবেন এইভাবে বাঁচবেন। যাই হোক, চেষ্টাটা করছি কি ওই পেশেন্ট থেকে আমি অ্যাটলিস্ট ওনাকে বললাম কি সান্ত্বনা দিলাম কি আপনি হাঁটাচলা করতে পারবেন, নিজে কাজকর্ম করতে পারবেন, এই জায়গায় আমি দাঁড় করিয়ে দেবো, ঠিক না? তো এই চেষ্টাটা করাটা বা এই রুগীকে ভালো করাটা একমাত্র আয়ুর্বেদ পারে। বাকি আলটিমেটলি ওরা সার্জারি ছাড়া ওদের কাছে তো কোনো অপশন নেই। একদম, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর এই একই কথা বলবো, একটু যোগাযোগ করুন। যোগাযোগ করলে কিন্তু আপনি ভালো থাকবেন, বা আপনার পরিবারের প্রিয় মানুষ যাদের নিয়ে আপনি ব্যতিব্যস্ত তারা কিন্তু ভালো থাকবেন। আপনারা ঠাকুরের মূর্তি তৈরি হতে দেখেছেন, বাঁশের উপরে কিন্তু মূর্তি তৈরি হয়, কিন্তু পচা বাঁশের উপরে যদি একটা বড় মূর্তি আপনি তৈরি করতে চান, দেখবেন সেই মূর্তিকে বেশি দিন দাঁড় করিয়ে রাখতে পারছেন না। মূর্তি কিন্তু তার মাটির ভারে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। বর্তমানে আমাদের হাঁটু এবং কোমরের অবস্থা ঠিক এরকম, পচা বাঁশের মতন হয়ে গিয়েছে, যে কোনো সময় ভেঙে যাবে, যে কোনো সময়
সময় গুড়িয়ে যাবে। তাই একটু সচেতন হন। এনবিপি অভিজ্ঞ চিকিৎসকদের মধ্যে অন্যতম ডক্টর বি শর্মা আজকে স্যার আমাদের সাথে রয়েছে। ঠিক স্যারের থেকে এই বিষয়টাই জানতে চাইবো যে স্যার কিভাবে হাড়কে মজবুত করব, কিভাবে ভালো থাকবো আমরা। দেখুন, আপনি যদি হাড়কে মজবুত করে যদি কথাটা জিজ্ঞেস করেন, তো আমি এর আগেও বলেছিলাম কি আপনি চুন, হ্যাঁ, চুনকে আপনি কি করবেন, একটা দেশলাই থেকে যতটা চুন উঠতে পারে ততটা তুলে আপনি যদি প্রতিদিন দুধের মধ্যে যদি খুলে আপনি খেতে চালু করে দেন দিনে একবার করে, তাতেই আপনার ক্যালসিয়াম বডি আর লাগবে না, হাড় আপনার স্ট্রং হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা কোথায় এসে যায় কি আপনি যদি থাইরয়েডে যদি ওষুধ খাচ্ছেন, আপনার বোন ডেন্সিটি যদি কমে যাচ্ছে, হাড়ে উইক হয়ে যাচ্ছে, তো একদিকে আপনি চুন খেয়ে বা দুধ খেয়ে আপনি হাড়কে মজবুত করার চেষ্টা করছেন, আর একদিকে যে প্রবলেমের জন্য আপনার হাড়টা উইক হচ্ছে তার কিন্তু আপনি চেষ্টা করছেন না। সবসময় নেগেটিভ এন্ড পজিটিভ পয়েন্ট, দুটো পয়েন্টকে নিয়ে চলবেন। এক সিক্কে কা দো পেহলু হতে না, এক তরফ হেড এক তরফ তেল, তো দুটো নিয়ে আপনাকে ভাবতে হবে, নালে আদারওয়াইজ আপনি প্রবলেম থেকে বেরোতে পারবেন না। মানে এটা যে বিপরীত কি হবে, এটা ভালো কি হবে, দুটো জেনে আপনি যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনি সফল চিকিৎসক। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি বাংলাদেশ থেকে বিশ্বজিৎ মন্ডল বলছি। বিশ্বজিৎ বাবু, সমস্যা আপনার? হ্যাঁ আমার তাহলে আপনার বয়সটা শুনবো। বয়সটা হচ্ছে 33। 33 কি সমস্যা হচ্ছে বলুন। সমস্যা হচ্ছে ওই দুধ খাওয়ার যে গ্যাস পরিণত হয়ে যায়, রাত্রে দুধ খেলে গ্যাস হয়ে যায়। কিন্তু এর আগে আমি প্রায় অনেকদিনই আমি দুধ খেয়েছি, কিন্তু এই 2 বছর দিন আর দুধ খেতে গেলে আমার প্রচুর গ্যাস হয়ে যায়, সেই জন্য গ্যাসটা দুধ খাওয়াটা বন্ধ করে দিচ্ছি। দুধ খাওয়া বন্ধ করলে কি গ্যাসের সমস্যা মিটে গেছে? না না, ওইটা দুধ খেলে আমার গ্যাসটা হয়, সেই জন্য দুধ খাওয়াটা বন্ধ করে দিচ্ছি। এই জন্য কি আমি জানতে চাইছি দুধ খাওয়াটা কি কারণে হচ্ছে বা গ্যাসের কারণে হচ্ছে। দেখুন, আপনার প্রবলেমটা গ্যাসের সমস্যাটা হচ্ছিল দুধ খেলে, আপনি দুধ খাওয়াটা বন্ধ করলেন, দুধ খাওয়াটা বন্ধ করার পর আপনার গ্যাসটা কমে গেল, কিন্তু গ্যাসের সমস্যাটা মিটলো না। তো কারণটা কি গিয়ে আপনার শুধু দুধ খেলে গ্যাসটা হচ্ছে, এটা ঠিক কথা, কারণটা হচ্ছে আপনি তো পিওর দুধ পাচ্ছেন না, সেই ইঞ্জেকশন মারা দুধ আপনি পাচ্ছেন, তো সেটা তো দুধ নয়, সেটা তো বিষ হয়ে গেল। একটা আমার ইচ্ছা নেই আমি দুধ দেওয়াটা, আপনি আমাকে ইঞ্জেকশন দেওয়ার পর কি করলেন, দুধটাকে বার করে দিলেন, তো সেটা তো আমার ইচ্ছার বিরুদ্ধে হলো। তো ইচ্ছার বিরুদ্ধে যখন দুধটা বেরোবে, সেই দুধটা কিন্তু আপনার বিষ হবেই হবে, সেটা আপনার গ্যাস করবেই করবে। যদি একটা বলে না माँ का दूध जो है कभी भी नुकसान नहीं कर सकता है, তো একটা গায়ের দুধ কোনোদিন নুকসান করতে পারে না যদি ও নিজের ছেলে বা মেয়েকে যদি খাওয়ায়। কিন্তু সে সমস্যাটা কি, ওনারা ইঞ্জেকশন মেরে যে দুধটা বার করছে, এটাই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো আজকে কোথায় পাবেন, যদি আপনার কাছে যদি গায়ে যদি আপনি গরু যদি আপনি পুষছেন, তাহলে আপনার কি আছে, আপনার গ্যাস হবে না। কিন্তু আপনি বাইরে থেকে যে দুধটা নিচ্ছেন সেটা গ্যাস হবেই, ডেফিনেটলি হবে। কিন্তু এখানে প্রবলেমটা শুধু মানে খাঁটি গায়ের দুধ। হ্যাঁ, খাঁটি গায়ের দুধ আপনার নিজের আছে তো? হ্যাঁ, পাশের বাড়ি নিয়ে পাশের বাড়িতে হয় দাদা, আপনি কি দেখতে যাচ্ছেন কোন সময় ইঞ্জেকশনটা দিল, কি হলো, খাঁটি বলে কি বিক্রি করা হচ্ছে, সব কিছু ভেজাল আছে এখানে। যাই হোক, আপনাকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে কি আপনার যদি শুধু সমস্যাটা দুধ খেলে নয়, সমস্যাটা হচ্ছে আপনার বাউলস ক্লিয়ার হচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে, হ্যাঁ পেট তো মাঝে মাঝে হয় না। এইটাই হচ্ছে মেইন প্রবলেম। আমি এই জায়গায় আসতে চাইছিলাম, শুধু গরু দুধ আর এটা নিয়ে আলোচনার মধ্যে রয়ে গেলাম। আমি এই জায়গাতে আসতে চাইছিলাম কি আপনার প্রবলেমটা হচ্ছে যে আপনার পেট পরিষ্কার হয় না। আপনার যদি পেট পরিষ্কার হবে না, আপনি দুধও খেলে হজম হবে, ইনফ্যাক্ট পাথর খেলেও হজম হবে, ঠিক আছে। কোনো সময় দেখবেন ভুল ভালো সময় আমরা যখন চাল খাই, চালের মধ্যে যদি আমরা বাছাই যদি না করি, ওর সময় দেখবেন অনেক সময় পাথরও চলে যায়, ঠিক আছে। তো সেই পাথরটা তো কিন্তু বার হয়ে যায়, হজম হয়ে যায়। কিন্তু যদি যাদের সমস্যা গ্যাস্ট্রিক আছে, কনস্টিপেশন আছে, মানে কোষ্ঠকাঠিন্য আছে, তাহলে সেই পাথরও কিন্তু বিষ হয়ে যায়। তো আপনাকে এটা করতে হবে কি, পেটটাকে পরিষ্কার আগে রাখতে হবে। তো আপনি প্রথম কাজ হচ্ছে আপনাকে পেট পরিষ্কার রাখা, আর পেটের একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান, ইউএসজি হোল অ্যাবডোমেন আপনি করান, সেখানে দেখুন আপনার ফ্যাটি লিভার আছে 100 নেই 200%, আমি এখান থেকে বলতে পারি। কারণটা হচ্ছে যাদের ফ্যাটি লিভার আছে তাদের দুধ খেলে আরো বেশি গ্যাস হবে, ঠিক আছে। তো আপনার গ্যাস্ট্রিক প্রবলেম ছিল, আর ফ্যাটি লিভার হওয়ার কারণের জন্য আপনি যখন দুধ খাচ্ছেন তখন আপনার প্রবলেমটা আরো বেশি হচ্ছে। তো এখানে আপনি করুন কি, প্রথম হচ্ছে দুধ না খেয়ে আপনি দই ঘোলটা খান। এটা আমার বাবা বলেন
কি যদি আপনার হজম শক্তি যদি দুর্বল আছে, আপনি ভাবছেন কি আমি দুধ খেলে আমার শরীরটাকে শক্ত করব বা শরীরটাকে স্ট্রং করব, এটা হচ্ছে আপনার বোকামি। কেন কি আপনার দুধটা তো হজম হবে না, আপনাকে একটা হজম শক্তিটাকে বাড়াতে হবে। তো হজম শক্তি কখন বাড়বে? যখন আপনি দই ঘোলটা খাবেন। তো যদি নুন রুটি যদি আপনার টাইমলি যদি হজম হয়ে যায়, তাহলে দেখবেন সেই খাওয়াটাই আপনার কিন্তু গায়ে লাগবে। আর একটা ভালো খাবার খেলাম, কিন্তু সেই খাওয়াটা আপনি টাইমলি যদি ডাইজেস্ট যদি না করতে পারেন, কিন্তু সেই খাওয়াটা পেটের মধ্যে পড়ে থাকে, সেটা কিন্তু বিষের রূপ হয়ে যায়। ঠিক আছে? তো আগে আপনি কাজ করুন, কাল থেকে দুধ না খেয়ে আপনি দই ঘোলটা তো খান, যেটা হচ্ছে টক দই ঘোল। ঠিক আছে? দই যতটা দই নেবেন, ডবল কোয়ান্টিটি জল নেবেন, আর সেটাকে পাতলা করে ঘোল বানিয়ে তার মধ্যে জিরেকে ভেজে গুঁড়ো করে 1 চামচ দই ঘোলের সঙ্গে মিক্স করে আপনি প্রতিদিন খেতে চালু করুন। দেখুন আপনার হজম শক্তি কি করে বাড়ে, খাবার তাড়াতাড়ি ডাইজেশন হবে, আর খিদেটাও বাড়বে, বাবলসটাও ক্লিয়ার হবে। ঠিক আছে? এরপর যদি না, যেটা বললাম সোনোগ্রাফি রিপোর্টটা করান, হ্যাঁ, আর ইউএসজি রিপোর্টটা নিয়ে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আছে সেখানে এসে আমাকে রিপোর্টটা দেখাবেন। বেশ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, ভালো লাগলো কথা বলে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে দেখবেন বাড়ির লোকের সাথে আপনি যেভাবে কথা বলেন, হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে আপনি সেভাবে মন খুলে কথা বলতে পারেন না। পার্থক্য কোথায়? ওই যে বাড়ির লোক আর বাইরের লোক। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসক একেবারে আপনার বাড়ির লোকের মতন কিন্তু হয়ে গিয়েছে, মূলত অবশ্যই স্যার। আর সে কারণে কিন্তু মন খুলে আপনি কথা বলতে পারেন এবং আপনার মনের কথা সবকিছু স্যারের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তাই যদি শারীরিক সমস্যা নিয়ে আপনি ভোগেন, অন্য একে তাকে না বলে আপনি চলে আসুন না চেম্বারে, ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করুন, কারণ তাদের সাথে আলোচনা করলে আপনি সঠিক পরামর্শটা পাবেন। আমি কিন্তু অবশ্যই একটু চেম্বারগুলোর কথা একটুখানি বলে দেবো আপনাদের। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। বনগাঁয় আপনারা ডক্টর এস ভাদুরীকে পাবেন, ক্যানিং এ আপনারা ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলা ত্রিপুরায় চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুরে আমাদের চেম্বার রয়েছে, সেখানে ডক্টর বি শর্মাকেও কখনো পাচ্ছেন, ডক্টর এস ঘোষালকেও পাচ্ছেন, একটু ফোন করে জেনে নেবেন। মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মিদনাপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মালদা চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমান চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন এবং শিলচরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রামনগরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গুয়াহাটিতেও ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। কাকদ্বীপ চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, রায়গঞ্জ চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দুর্গাপুর এবং আসানসোল গুরুত্বপূর্ণ দুটি চেম্বার এবং দুটি জায়গাতেই কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন এবং ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। রবিবার মাসে একদিন কিন্তু ল্যান্সটাউনে আমাদের চেম্বার হয়, এছাড়া নিয়ম করে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলবার করে চেম্বার হয়। আমাদের মধ্যমগ্রামে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে, এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতিবাগানের চেম্বার। হাওড়ায় শিবপুর, বালচিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার থাকে এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু আমাদের চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকদিন অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং তার পাশাপাশি আমাদের বন্ধুরা যারা আসেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা ঠিক কি বলছেন একটু শুনে নেব, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? আমার নাম রাজা সেন। কোথায় ভাই আপনার? আমার আনন্দপালিত রোডে বাড়ি। কি প্রবলেমে ভুগছিলেন আপনি? আমার আর্থারাইটিস আছে, ওই আর্থারাইটিস প্রবলেমে আমি ভুগছিলাম। এছাড়া আমার ওভারওয়েট ছিল, একটু প্রেশারও হাই ছিল। কতদিন এই রোগে ভুগছেন? আমি এই দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি। এই 1 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো সুফল অ্যালোপ্যাথি? পাইনি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো ফল সেরকম এনবিপি হয়নি। ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে কতদিন আছেন? আমি এখানে 45 দিন আছি। 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসে আপনি ওষুধ খেয়ে কতটা ভালো আছেন? আমি প্রায় 60% ভালো আছি। 60% ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসায় আগের থেকে আপনি এখনটাই অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। হেঁটে চলে বেড়াতে পারছি, যেটা আমি আগে পারতাম না। এখন অনেকটাই ভালো। হাঁটুটা লক হয়ে গিয়েছিল, হাঁটুটা এখন খুলে গেছে। আমি এখানে থেরাপি নিয়েছিলাম, পঞ্চকর্মা থেরাপি, খুবই ভালো হয়েছে এবং তাতে আরো আমি ফলপ্রসূ হয়েছে। এর জন্য আরো ভালো লাগছে এখন। আগের থেকে অনেক ভালো আছি, অনেকটা ভালো আছি আগের থেকে। এবং ওজনটাও আমার কম হয়েছে। ওজন যা ছিল তার থেকে অনেকটা আমার ওজনটাও কম আছে। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালি।
কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে অস্টিওআর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথিক? হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি? না। ডক্টর শর্মা, বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের ক্রিটিক্যাল আর ক্রনিক ডিজিজ যেগুলো নিয়ে আপনি ভীষণ ব্যতিব্যস্ত, সমস্যা যখন চলে আসে না তখন মনে হয় আহা আমার শরীরটা কতটা গুরুত্বপূর্ণ। যতদিন সমস্যা না আসছে ততদিন নিজের শরীরের দিকে আপনার কোনো রকমের খেয়ালই থাকে না। খেয়াল যতটুকু হয়তো থাকে আপনার চুলের যত্ন আর আপনার মুখমণ্ডলের যত্ন, কিন্তু আপনার লিভার কি বলছে, আপনার কিডনি কেমন আছে, আপনার হার্টের অবস্থা কি রয়েছে, সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড আপনার বেড়ে গেল কিনা, অস্থি আপনার কি বলছে, নার্ভের প্রবলেমে কি আপনি ভুগতে শুরু করছেন কিনা, বা খুব চটজট দিয়ে আপনার নার্ভের সমস্যা চলে আসবে না তো? কোনো দিন আপনি ভাবেননি। ভেবেছেন তখন যখন সমস্যা নিয়ে আপনি আর নড়তে চড়তে পারছেন না, তখন আপনার মনে হচ্ছে যে না এবার তো ভাবা উচিত, কারণ শরীর নিয়ে তো আমি আর এগোতে পারছি না, কাজকর্ম তো আমি করতে পারছি না, এবার পয়সা খরচা করে হলেও আমাকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। তবে যদি প্রথমে আসতেন না, তাহলে সত্যি কথা বলতে খরচাটা অনেক কম হতো। আমরাও তো মধ্যবিত্ত পরিবারে, তাই বুঝি যে খরচা বা অর্থ ব্যয় হয়ে যাওয়াটা ভীষণ গায়ে লাগে, কিন্তু সেটা সঠিক সময় যদি আপনি ব্যয় করেন অল্প ব্যয় হবে, আর যদি সেটাকে পুষে রেখে ব্যয় করেন তাহলে বৃহৎ পরিমাণে ব্যয় হবে। এটা কিন্তু খুব সত্যি কথা। তো চলুন আজকে এরকমই কিছু সত্যি কথা নিয়ে আলোচনা করবো। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মানে সর্বদা সত্যিটাই আপনার সামনে কিন্তু তুলে ধরে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক অর্থাৎ ডিরেক্টর, আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমরা স্যারের সাথে আলোচনা করি, যদিও স্যারকে পাই তো বহু অনুষ্ঠানে, মাঝে মধ্যে তাও আপনাদের ডিমান্ডটা অনেক বেশি থাকে যে স্যার আসছেন না অনেক দিন অনুষ্ঠানে, একটু নার্ভের বিষয় নিয়ে যদি স্যার আলোচনা করতেন। নার্ভের সমস্যায় খুব জর্জরিত, এবং সব থেকে বড় আরেকটা প্রশ্ন যে আয়ুর্বেদে কি নার্ভের ট্রিটমেন্ট হয়? তো স্যার যেখানে আছেন আমার পাশে, আমি স্যার কি প্রশ্নটা ছুড়ে দিলাম এবং স্যার কি বলছেন শুনবো। দেখুন, প্রথম তো বলবো কি আজকে নার্ভের সমস্যা নিয়ে যদি কোনো পেশেন্ট যদি আক্রান্ত রয়েছেন বা কোনো পেশেন্ট যদি সাফারিং করছেন নার্ভের সমস্যা নিয়ে, আমার কাছে আমরা তো জিজ্ঞেস করি কি আপনি কোনো ওষুধ খান কি না। তো পেশেন্ট বলে কি হ্যাঁ ডাক্তারবাবু আমি সুগারের ওষুধ খাই, প্রেশারের খাই, থাইরয়েডের খাই, তার মধ্যে একটা নার্ভের ওষুধও খাই। তো এই যে সুগার পেশেন্ট নিয়ে স্টার্ট করলো, কিন্তু নার্ভ আস্তে আস্তে দেখবেন ওর না মানে এতটা ডিলে হয়ে গেল কি হ্যাঁ নার্ভের ওষুধ একটা খাই। আপনি ভাবতে পারেন না, একটা মানুষের যদি নার্ভ যদি বসে যায়, একটা নার্ভ যদি কাজ না করে, সেই পেশেন্ট কিন্তু একদিকে প্যারালাইসিস বলুন, একদিকে কোমা বলুন, পুরো শরীর ড্যামেজ হতে পারে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কি নার্ভে আপনার সমস্যাটা কি হচ্ছে, সে কিন্তু নাম জানে না, বা সে কিন্তু কি নার্ভে আপনার রোগটা নামটা কি সেটা কিন্তু জানে না। একটা সুগার থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, সিভিএ পেশেন্ট, প্যারালাইসিস পেশেন্টে নার্ভ বসে যেতে পারে, পার্কিনসন, কম্পোবাত, যেখান থেকে নার্ভ ডোপামাইন তৈরি যদি না হয় নার্ভের সমস্যা আসতে পারে, হাত পা কাঁপতে পারে। তো এইরকম যদি নার্ভে যদি আমি এক একটা করে যদি ডিজিজটা বলি, তো প্রায় দেখতে গেলে অনেকগুলো রয়েছে। আমরা যেমনি বাতের মধ্যে বলি মোর দেন 200 আর্থ্রাইটিস রয়েছে, ঠিক ওই রকমই আমাদের নার্ভের যে সমস্যাটাও সেটাও কিন্তু একটা নয়। তো এবার সবার কিন্তু ট্রিটমেন্ট আলাদা আলাদা রয়েছে। তো এবার কোন সমস্যা নিয়ে আপনি ভুগছেন বা কোন রিপোর্টটা করলে আপনার ভালো হবে, তাহলে ডায়াগনোসিসটা হবে, এটা একটা আপনার ভালো এক্সপিরিয়েন্স ডক্টরই আপনাকে বলতে পারে। কিন্তু আপনার প্রবলেমটা কি বলুন তো, যেরকম আপনি ভাবেন কি ঘুম আসছে না, আমি গেলাম ওষুধ দোকানে জিজ্ঞেস করলাম কি আমার ঘুম আসছে না, একটা ঘুমে বড়ি দিয়ে দাও। যাই হোক একটু ব্যান্ড হয়ে গেছে, এখন দেয় না ওরা, কিন্তু তারা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা মানুষের ঘুম আসবে না কেন? যদি আপনি দুপুরবেলা ঘুমোচ্ছেন তাহলে আপনার রাত্রিবেলা ঘুম আসবে না, বা আপনি যদি অত্যধিক যদি চিন্তা করেন তাহলে কিন্তু ঘুম আসবে না, বা আপনার যদি মেন্টাল স্ট্রেস যদি বেশি আছে তাহলে কিন্তু ঘুম আসবে না।
সেটা আপনি শরীর সমস্যা মিটে যায়। ঠিক ওই রকমই নার্ভের সমস্যাটাও মেটানো যায়। আগে এটা জানতে হবে কি নার্ভের সমস্যা অ্যাকচুয়ালি আছে কি। তো আজকে এটা নিয়ে আমার মনে কিছুটা আমি ইজি করে দেবো কি আপনার নার্ভের সমস্যাটা মানুষ কি করে চাইলে সমস্যাটা ভালো করতে পারে। একদম আলোচনায় আসবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার দিদি, নমস্কার ডাক্তারবাবু। আমি দমদম থেকে রিয়া সাহা বলছিলাম। বয়স কত রিয়া? দিদি আমার সমস্যাটা হচ্ছে, বাবার জন্য একটু ফোন করলাম আর কি। আচ্ছা, তাহলে বাবার বয়সটা শুনি। বাবা হচ্ছে 55। 55। কি সমস্যা হচ্ছে বাবার, বলো। দিদি বাবার এমনিতে সুগার রয়েছে, কিন্তু ইদানিং কি হচ্ছে, রোদ্রে একদম বেরোতে পারছেন না। মানে রোদটা মাথায় লাগলেই বলছে মাথা ঘুরছে, ভমিটিং এর মতন অবস্থা হচ্ছে। মানে মেঘলা ওয়েদার থাকলে বাইরে বেরোতে পারছেন, কিন্তু রোদটা লাগলেই উনি এরকম চোখে মুখে অন্ধকার দেখছেন আর কি। আচ্ছা, প্রথম তো হচ্ছে ওনার সুগার কত বছর ধরে আছে? সেই সুগারটা অনেক বছর ধরে, প্রায় 5-6 বছর ধরে ওনার রয়েছে 5-6 সুগারটা। বছর ধরে। তা এখন ওনার যে সুগারটা রয়েছে সেটা ভরা পেটে কত আর খালি পেটে কত? স্যার এই মুহূর্তে তো টেস্ট করা হয়নি। এটাই আপনারা ভুল করেন। ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিয়ে দিল, আপনারা রিপোর্ট করেন না, আর সেম মেডিসিনই আপনি কন্টিনিউ খাইয়ে যাচ্ছেন। আপনি জানেন না যতটা সুগার বেড়ে যাওয়ার পর আপনারা চিন্তিত থাকেন, তার থেকে বেশি চিন্তিত হওয়ার দরকার আছে কি সুগার যদি ফল করে যায়। আপনার যে কোনো মানে কিছু মিনিটের মধ্যেই আপনার কিন্তু অর্গান ফেলিয়ার হতে পারে। কিছু মিনিটের মধ্যেই মানুষ যে শুয়ে আছে আর সকাল হবে না ওর, ঠিক না, সেই ঘুমের মধ্যেই কিন্তু মারা যেতে পারে। তো অবশ্যই দরকার আছে আপনি সুগারের রিপোর্টটা আপনি আগে করাবেন, ঠিক আছে? এটা হলো নাম্বার 1। সেকেন্ড নাম্বার যেটা হচ্ছে কি আপনি যে বললেন কি রোদের মধ্যে হাঁটলেই হচ্ছে, কারণটা হচ্ছে কি দেখুন রোদের মধ্যে হাঁটলে অবশ্যই যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা শরীরের জন্য এখন সাধারণ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো ওনার সুগার আছে, তো সুগার থাকলে কি হয় আমাদের ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে যায়, যার ফলে কি হয় আপনি ঝট করে শরীরও খারাপ হয়। এই যে ঠান্ডা গরম যে ওয়েদারটা বা আপনি নার্ভের সমস্যাটা, যেটা আমি যে কথা স্টার্টিংয়ে বললাম ডায়াবেটিক নিউরোপ্যাথি, ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যে দেখা যায় সুগার পেশেন্টের মধ্যে শরীরটা কিন্তু শীতলতার মধ্যে এসে যায়, মানে আপনার শরীর ঠান্ডা হয়ে যায়। দেখবেন অনেক সময় যেরকম সাইটিকা পেনের মধ্যে কি হয়, এক সাইডে আপনার গরম হয়ে থাকে, এক সাইডে বডি কিন্তু আপনার ঠান্ডা হয়ে থাকে। তো এই যে টেম্পারেচারটা, এইটাও একটা কারণ আছে কি ওনার প্রবলেম আসতে পারে। তো প্রথম হচ্ছে আপনি সুগার রিপোর্টটা করান। আর ডায়াবেটিস যদি 5 বছর 6 বছর ধরে উনি ওষুধ খাচ্ছেন, সেটা কি করে সারানো যায়, কি করে ডায়াবেটিসকে ভালো করা যায়, এইটা আপনাকে উপায় খুঁজতে হবে। কারণটা হচ্ছে কি এটা যদি আপনি না খোঁজেন তাহলে এইরকম প্রবলেম আপনার মধ্যে আসবে। শুধু সেটা নয়, আপনার দেখবেন ব্যথা স্টার্ট হবে, নার্ভের সমস্যা হবে, চোখের সমস্যা হবে, কিডনি সমস্যা আসবে, ঠিক আছে? তো অনেক কারণ হতে পারে, ঠিক আছে? তো আপনি প্রথম টার্গেট করুন কি যে কারণের জন্য আমার শরীর খারাপ হচ্ছে সেটাকে আগে ফুলফিল করা, ঠিক? প্রথম আপনি বলবো আপনি সুগার রিপোর্টটা নিয়ে আপনি নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে দেখা করুন। আর প্রতিদিন ওনাকে ডিহাইড্রেশন হতে দেবেন না, মানে জলের মাত্রাটা আস্তে আস্তে করেই হোক কিন্তু আপনি খেতে বলবেন। কেন কি সুগার পেশেন্ট কি হয় প্রচণ্ড ঘেমে যায়, ঘেমে যাওয়ার পর শরীর থেকে যদি ঘাম বার হয়ে যায় তাহলে কিন্তু শরীর অসুস্থ হতে পারে। তো আপনি একটু হালকা হালকা করে হোক আপনি কিন্তু জলটা ওনাকে দেবেন খেতে, ঠিক আছে? আর অবশ্যই এই চিকিৎসা হবে যেটা আপনার বাবা ভালো হতে পারে, সুগার সম্পূর্ণভাবে ঠিক করা যাবে। একদম রিয়া, সঙ্গে থাকো, শুনতে থাকো, ভালো লাগলো। আর তোমাকে কেন্দ্র করে অর্থাৎ তোমার বাবার সমস্যাকে কেন্দ্র করে আমরা কয়েক হাজার মানুষ শুনে নিলাম যে সুগারের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ প্রায় একটা দুটো অনুষ্ঠান ছাড়া ছাড়া আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি, কারণ একটা রাজকীয় রোগে পরিণত হয়েছে সুগার, প্রত্যেকটা পরিবারের কমন রোগ হয়ে গিয়েছে সুগার, এবং সুগার কিন্তু আমাদের মৃত্যুর একটা বড় কারণ। তো সে কারণে সুগারের থেকে কিভাবে রেহাই পাবো সেটার উত্তর কিন্তু তোমরা পাবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। নিয়ারেস্ট চেম্বারে চলে আসো। তবে আজকে স্যারের থেকে উত্তর খুঁজছি নার্ভের সমস্যা নিয়ে। তো স্যার যেটা বলছিলেন আপনি আবার একটু শুনবো। তো নার্ভের সমস্যা নিয়ে যেটা আমি বলছিলাম কি ডায়াগনোসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যে আমি কিছুদিন আগেই একটা পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন, তার মানে পিঠে ব্যথা, কোমর ব্যথা না পিঠে ব্যথা আছে। এবার এই পেশেন্ট দীর্ঘদিন ধরেই কিন্তু সব জায়গায় ঘুরেছে, অনেক ডাক্তার দেখিয়েছে, ইনফ্যাক্ট হার্টের ডাক্তারকে দেখিয়েছে, ইনফ্যাক্ট আপনি অর্থোপেডিক দেখিয়েছে, সমস্ত জায়গা দেখানোর পরেও কিন্তু উনি ডায়াগনোসিস করতে পারেনি, যে কারণের জন্য এখন অবধি উপকার হল না। এই পেশেন্টে কি হলো, এই পেশেন্ট দেখা গেল কি তার যে পিঠে ব্যথাটা হচ্ছিল কেন, প্রথম হচ্ছিল ওর ওবেসিটি, ঠিক না? ওবেসিটি একটা কারণ। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে
উনি যখনই সবসময় ওনার কাজ হচ্ছে বসে থাকা, তা বসে থাকার পর কি হলো, ওনার যে আমাদের যে সিদ্ধাটা, এই সিদ্ধাটা দেখবে সাইড থেকে যে হাড়গুলো রয়েছে, এই হাড়গুলো কি হয়, প্রেশার পড়ে। তো যখন প্রেশার পড়ে তখন কি হয়, সেই হাড়গুলো কিন্তু জুড়ে যায়, মানে এখানে ক্র্যাম্প ধরে। ঠিক আছে, উনি মাসেল ক্র্যাম্প নিয়ে উনি সমস্যা নিয়ে ভুগছিলেন, সিভিয়ার পেন, প্রত্যেক দিন ব্যথাবড়ি খেতে হতো। ইনফ্যাক্ট যখন উনি আমাদের কাছে আসলেন আর এই ডায়াগনোসিস করার পর আমরা যে ট্রিটমেন্টটা দিলাম, মাত্র কিছু থেরাপি, পঞ্চম থেরাপি কিছু সেটিং নেওয়ার পর সেই পেশেন্ট কিন্তু দিব্যি আজকে ভালো আছে, কোনো রকম পেন নেই। তো আমি কি বললাম, আপনাকে খুঁজে বার করতে হবে সমস্যাটা কোথায়। তো ঠিক ওই রকমই নার্ভের সমস্যার মধ্যে এটাই হয়। একটা জিনিস আপনাকে সিম্পল একটা উদাহরণ দিয়ে দিই, কি আমাদের ব্রেন হচ্ছে ট্রান্সফর্মার। আপনার যদি বাড়িতে এক মিনিট ম্যাডাম। কোন রকম যদি টিউবলাইট জ্বলছে, ফ্যান চলছে বা আপনার এসি চলছে, এই কারেন্ট লাইনটা আসছে কোথা থেকে, ট্রান্সফরমার থেকে। তো ট্রান্সফরমারের মধ্যে যদি আপনার সমস্যা হয়ে থাকে, মানে আপনার যে তারগুলো রয়েছে ট্রান্সফরমার থেকে যে তারগুলো আসছে, মানে আমাদের শিরার মধ্যে যদি সমস্যা, যদি ব্লাড সার্কুলেশন যদি না হয়ে থাকে, প্রপার জায়গায় পৌঁছবে না। প্রপার জায়গায় যখন পৌঁছবে না, তখনই কিন্তু কি হবে, আপনার নানা রকম সমস্যাগুলো তৈরি হবে। সিমটমসগুলো আমি আপনাকে বলবো। অবশ্যই, তবে তার আগে দেখে নিই কে আছেন আমাদের সাথে ফোনে। নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি বেহালা থেকে বলছি, শিলাকুণ্ড। আচ্ছা, কি সমস্যা বলুন। আমার মানে 4 বছর আগে ফিস্টুলা হয়েছিল, বুঝলেন। তারপরে অপারেশন করা হয়েছে একবার, তারপরে 3 বছর মতো ভালো ছিলাম, কিছু হয়নি আর। আবার এখন এই 1 বছর ধরে মানে 1 বছরের মধ্যে 3 বার জিনিসটা হয়েছে। ওটা কি মানে ওষুধের দ্বারা ঠিক করা যাবে? 4 বছর আগে যখন হয়েছিল তখন কি আপনি সার্জারি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, একবার সার্জারি হয়েছিল। আচ্ছা, তো আপনার মতন কিন্তু অনেক মানুষ আছে যারা ভাবে কি ফিস্টুলা হলো, পাইলস হলো, ফিশার হলো, অপারেশন করে না আমি সুস্থ হয়ে যাব। তা আগে আপনি বলুন, আপনি কি সুস্থ হয়েছেন? আরেকবার বলুন ডাক্তারবাবু। বলছি কি, আপনি যে সার্জারিটা করেছিলেন, সেই সার্জারি করার পর আপনি কি সুস্থ হলেন? না না, হয়নি। তার মানে আপনার প্রথমে তো বুঝতে পারিনি, এবার ডাক্তার বললো যে সার্জারি করতে হবে, ওই জন্য করেছি। তারপর 3 বছর ভালো ছিলাম। তো এবার ভাবছেন তো ওরা কি ধরনের ট্রিটমেন্টটা করে। একটা জলকে আপনি কি করে বন্ধ করবেন? ধরুন আপনার যে শরীর, আপনার বাড়ির মধ্যে কোনো জায়গা থেকে আপনার ড্যাম্প আসছে, আর আপনি ড্যাম্পের জায়গা আপনি ড্যাম্প প্রুফ করে আপনি রংটা করে দিলেন, কি হলো, প্রপার ওই জায়গা থেকে ড্যাম্প আসবে না, তার পাশে থেকে ড্যাম্পটা আসবে তো। ঠিক ওই রকমই আপনার যে ফিস্টুলা প্রবলেমটা রয়েছে, ফিস্টুলার মধ্যে কি হয়, পুঁজ বেরোয়, পায়খানা যে রাস্তাটা রয়েছে তার থেকে একটু জায়গা সরে হয়, আর সেখান থেকে পুঁজ বেরোতে থাকে। তারা আপনার ডাক্তার কি করেছে, সেখানে আপনাকে অপারেশন করে দিয়েছে, এবার আপনার অন্য জায়গা থেকে আবার বেরোতে চালু হয়ে গেল। ফিস্টুলার ট্রিটমেন্টটা কখন হবে, যখন যে কলনে যে রাস্তাটা রয়েছে এই উপর থেকে লাইনটা তৈরি করে, সেটা আলাদা করে, সেখান থেকে যদি আপনি ঠিক রকম চিকিৎসা যদি না হয়, এই পুঁজ বেরোনো কোনোদিন বন্ধ হবে না। 2 বার কেন, আপনি 4 বার অপারেশন করান, কিন্তু আবার ভালো হবে না। অপারেশন করতে চাইছি না, আমি চাইছি আপনাকে দেখাতে, যদি একদম ভালো হয়ে যাবেন, কোনো অপারেশন করতে হবে না, ঠিক আছে। নাহলে বারবার যদি এরকম অপারেশন করেন তাহলে কিন্তু ক্যান্সার হতে পারে। কারণটা হচ্ছে একটা পুঁজ যে বেরোচ্ছে, মানে ইনফেকশন আছে, তাহলে তো পুঁজটা বেরোচ্ছে। আজকে আমরা তো এটা জানি না কি, আজ যদি আমার কোনো ঘা হয়ে গেল, ঘা শুকাচ্ছে না, তাহলে তো পুঁজটা বেরোচ্ছে। তো ঠিক ওই রকম আপনি মাথায় রাখুন কি ভিতরে কোনো ইনফেকশন আছে, যে ইনফেকশনটা ঠিক না হলে আপনার পুঁজটা বেরোচ্ছে। তো পুঁজটা বন্ধ হওয়ার ট্রিটমেন্টটা নয়, আমার ঘাটা শুকানোর ট্রিটমেন্ট আছে, বুঝতে পারলাম। তো আপনি একটা চেষ্টা করুন, বেলা থাকেন তো বেলা থেকে আপনার হয়তো আপনি আমতলা দেখাতে পারেন, বা এইদিকে আপনি শিশু মঙ্গল হসপিটালে ঠিক উল্টো দিকেই আমাদের হসপিটাল আছে, সেখানে দেখাতে পারেন। দুটোর মধ্যে যেটা আপনার সামনে পড়বে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন, সেটা আপনি এসে অবশ্যই দেখা করুন, যেখানে আপনাকে আর অপারেশন করতে হবে না, অপারেশন ছাড়াই আপনি সুস্থ হবেন। আর এইরকম ফোন করে আবার বলবেন কি আমি অপারেশন করে ভালো হলাম না, কিন্তু ট্রিটমেন্ট করে আর লাইফস্টাইলটাকে মেনটেন করে আমি ফিস্টুলাকে ভালো করেছি, ঠিক আছে। সঙ্গে থাকুন। আসলে অনেক ক্ষেত্রে হয়তো আমরা অনেক কথা বলতে পারি না, কারণ উল্টো দিকে বসে থাকা মানুষগুলো যদি খারাপ ভাবে, সেই কারণে কিন্তু অনেক সত্য কথাকে আমাদের কিন্তু অনেক সময় চুপ করে যেতে হয়। কিন্তু দেখুন আজকে এটা আমাদের কথা না, পেশেন্ট নিজে বলছে তিনি অপারেশন করেছিলেন, কিন্তু অপারেশন করার পর আবার সমস্যা হচ্ছে। অর্থাৎ
সে এখন ভীত, সন্ত্রস্ত, সে আতঙ্কিত যে আমি আর অপারেশন করব না, এবার ডাক্তারবাবু আপনি আমায় বাঁচান, আপনি বলুন অপারেশন ছাড়া কি ট্রিটমেন্ট রয়েছে। ঠিক এরকম পরিস্থিতি যদি আপনাদের কারোর হয়, আমি বলবো যে ওই বলে না ন্যাড়া একবারই বেলতলা যায়, তবে অনেকে দেখেও তো শেখে, আবার অনেকে ঠকে শেখে। তো আপনারা একটু দেখেও শিখতে পারেন যে এরকম কোনো পদ্ধতিতে কেন যাব যেখানে রেজাল্ট জিরো। তো সেখানে আপনি চলে আসতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর যদি অলরেডি আপনি করেই ফেলেন অপারেশন বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে ফেলেন, তাতেও মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, তাহলেও আপনার জন্য অপশন কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন। আমি অবশ্যই চেম্বারের কথা বলে দেবো, তার আগে স্যার যে গুরুত্বপূর্ণ দিকটা নিয়ে আলোচনা করেছিলেন আবার একটু সংক্ষিপ্ত কিছু শুনে নেবো। তো যেটা আমাদের কথা হচ্ছিল কি, আজকে ব্রেন হচ্ছে আমাদের শরীরে একটা ট্রান্সফর্মারে কাজ করে, যেখানে যত সেলসগুলো আছে, মাল্টিপল সেল আছে, অনেক ছোট বড় অনেক ধরনের সেল আছে। সেই সেলের কাজ হচ্ছে ঠিক মতন ব্লাডকে সাপ্লাই করা। তো ব্লাড যখন ঠিক রকম যদি সাপ্লাই করবে, আজকে আমরা যে কথা বলছি, হাত নড়াচ্ছি, হাঁটতে পারছি, কথা বলছি, এই সব অ্যাক্টিভিটি কোথা থেকে আসছে? বা আপনারা যে ফোন করছেন, ফোন করার পর আমি শুনলাম, শোনার পর আপনার কথা আমি উত্তর দিলাম, সব কিন্তু ডিপার্টমেন্ট হচ্ছে ব্রেন। আমার যদি ব্রেন যদি নষ্ট হয়ে যায়, তার মানে আপনার সব কিছু নষ্ট হয়ে গেল, ঠিক না? তো অ্যাকচুয়ালি নার্ভে যে প্রবলেমটা, এটা তৈরি হয় কিন্তু ব্রেন থেকে। তো ব্রেনের জন্য আপনাকে আজকে কিছু আমি বলে দেবো টিপসগুলো, যেটা আপনি যদি বাড়িতে করেন, তো আগামী দিন আপনার ব্রেন খুব মানে ভালো থাকবে, সেফ থাকবে, আর আগামী দিন আপনার মেমোরিটাও স্ট্রং হবে। প্রথম আপনাকে বলবো, ঘুম আপনাকে ফুলফিল নিতে হবে, মানে আপনাকে সাউন্ড স্লিপ আপনার ঘুমানো দরকার। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি ইচ্ছা করে টেনশন নেবেন। আজকে আমি যা পেশেন্টগুলোকে বলি, আপনি টেনশন করবেন না। পেশেন্ট একটা কথা বলে, ডাক্তার ও কার টেনশন নেই। টেনশন অবশ্যই আছে, টেনশন ছাড়া মানুষ বাঁচবে কি করে? লাইফে তাহলে মজাটা কি? টেনশন তো হতেই হবে, ঠিক আছে? কিন্তু ওই টেনশনের মধ্যে অত্যধিক যাতে টেনশনটা আপনি নিজে থেকে না নেন, এটা আপনি চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে হাসি খুশি থাকা। একটা মানুষ যদি সবসময় হাসি খুশি যদি থাকে, তাহলে কিন্তু দেখবেন তার ব্রেনের সেলগুলো ভালো করে তৈরি হতে চালু হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে খাওয়ার মধ্যে আপনাকে ভালো করে খেতে হবে। আপনি সবসময় যদি আপনি ডায়েটের মধ্যে থাকেন, সবসময় আপনি কিছু খাবেন না, এটা একটা কারণ হয়ে গেল কি এখন মানুষরা জিরো সাইজ করতে করে, ঠিক আছে? আমি কিছু খাবোই না, আরে না খেয়ে তো মরে যাবে তুমি তাড়াতাড়ি, প্রেশার লো হয়ে যাবে তোমার, ঠিক আছে? তো খেতে তো হবেই। হ্যাঁ, এই খাবার মধ্যে তোমাকে বাছাই করতে হবে কি খাবার থেকে আমার শরীরের ক্ষতি হচ্ছে। সেই ফাস্টফুড জাঙ্ক ফুডসটাকে সাইড করো, খাবার কিন্তু খেতেই হবে। এটা হলো 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে ব্যায়াম। আপনি যদি ফুল 5 থেকে 10 মিনিট যদি আপনি ব্যায়াম করতে পারেন, কোনো জিম সেন্টার যেতে বলছি না, আপনি বাড়িতেও যদি আপনি ফ্রি হ্যান্ড যদি এক্সারসাইজ করতে পারেন, তাহলে কিন্তু সেলের আপনার এই নার্ভের সমস্যাটা আসবে না। ম্যাক্সিমাম কেসের মধ্যে কি হয়, আজকে যারা প্যারালাইসিস পেশেন্ট আছে, যারা বিছানা সহ্য রয়েছে, এবার তারা কি করে, ফিজিওথেরাপি কাজে যে ফিজিওথেরাপি করায়, ফিজিওথেরাপি করার পর যে ইমপ্রুভমেন্টটা হয়, আলটিমেটলি কি, আলটিমেটলি ইমপ্রুভমেন্টটা কেন হলো? ওনার যে বডিতে যে মাসাজ করা হলো, বডিতে যে ব্যায়াম করা হলো, যে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন যে ক্লিয়ার হলো, তাতেই কিন্তু ইমপ্রুভমেন্টটা হলো। তো তারা কিছু আলাদা কিছু করলো না, সেটা আপনাকে করা উচিত ছিল, আপনি করছেন না, তারা করালো, আপনি ভালো হলেন, তার জন্য আপনি উনি ভগবান হয়ে গেলেন কি না, ওনাকে থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর বা ওনার থেকে থেরাপি নেওয়ার পর আমি সুস্থ হয়েছি, ঠিক আছে? তো আলটিমেটলি হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে কি করলে এই সমস্যার সমাধান হবে। এই তো 5টা জিনিস যেটা বললাম, এটাই যদি করেন তো আপনার নার্ভের সমস্যাটা মিটে যাবে। কিন্তু দীর্ঘদিন যদি আপনি নার্ভের সমস্যার জন্য আপনি যে ওষুধগুলো খান, সেই ওষুধের সাইড ইফেক্টের জন্য কি হয়, আপনার আলটিমেটলি ব্রেনটাকে নষ্ট করে দেয়। তো যেখানে আপনার ট্রান্সফরমার, সেটাই যদি আপনার ফিউজ হয়ে গেল, তাহলে কিন্তু ডেফিনেটলি আছে আপনার 100% প্যারালাইসিস হবেই হবে। তো এখন থেকে আপনাকে বলবো, আপনি এই 5টা জিনিস করতে চালু করুন। আর নার্ভে যদি কোনো সমস্যা হয়ে থাকে, প্রপার আয়ুর্বেদ চিকিৎসা করান, যেখানে আপনি নার্ভের সমস্যা থেকে পুরোপুরি ভালো হতে পারেন। একদম। এবং পাশাপাশি পরের বন্ধুও আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি আন্দুল থেকে বলছি। আন্দুল থেকে বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, কি সমস্যা আছে? আচ্ছা, ওখানে তো সব ট্রিটমেন্ট হয়, চোখের ট্রিটমেন্ট হয় কি? চোখে কি সমস্যা হচ্ছে আপনার? চোখে একটু নার্ভ এর সমস্যা, মানে ছানি পড়ছে। ছানি পড়ছে, আচ্ছা। ঠিক হবে না অপারেশন করতে হবে? স্যার বলছেন ছানি যে পড়েছে সেটা আপনার মানে আর্লি স্টেজ আছে না পুরো আপনি দেখতেই পাচ্ছেন না একদম? না না, হাত তো অল্প অল্প অল্প, তার মানে এটা আর্লি স্টেজ আছে। তো আর্লি স্টেজের মধ্যে আপনাকে অপারেশন করতে হয় না। আয়ুর্বেদ কাজে ট্রিটমেন্ট আছে, যেখানে করলে আপনি চোখের সমস্যা থেকে বেরোতে পারবেন। কিছু মেডিকেশন আছে,
নেত্রদর্পণ রয়েছে, মানে পঞ্চম থেরাপির মধ্যে একটা পার্ট নেত্রদর্পণ, সেইগুলো করলে ছানিটা কেটে যায়। ইনফ্যাক্ট যেটা বড় আপনি জোর গলায় আপনি বলতে পারেন কি আপনার রেটিনাটা ভালো করে। আজকে আপনি বড় বড় চোখে হসপিটাল যান, চোখে হসপিটাল যাওয়ার পর তারা আপনাকে অপারেশন করতে বলে দেয়, অপারেশন করে নেওয়ার পরেও আপনার কিন্তু চোখের সমস্যাটা মিটে না। ইনফ্যাক্ট আমার চোখে দেখা বা আমার বাড়িতে নিজে আমার ঠাম্মাকে দেখা, যেটা উনি একটা চোখে অপারেশন করার পর ওনার দ্বিতীয় চোখটাও চলে গেল। তা আপনি করতে গেলেন ভালো, হয়ে গেল আপনার খারাপ, ঠিক না? তো আপনি যেটা ফ্যাক্ট আছে সেটাকে আপনার মানতে হবে। তো আয়ুর্বেদ ট্রিটমেন্ট করার পর কি হয়, আপনার রেটিনাটাও ভালো করে, প্লাস আপনার কি হয় কি চোখেও একটা প্রেশার থাকে। যেরকম আমার শরীরের মধ্যে ব্লাড প্রেশার থাকে, সেরকম চোখেও প্রেশার থাকে। বলুন। না অবশ্যই, তো আমি কি উর্দুতে বললাম? আমি তো হিন্দি বলেছি, বাংলায় বলেছি। কেমন একদম ঠিক হয়ে যাবেন। আপনি আন্দুলে থাকেন তো আন্দুল থেকে আপনার হ্যাঁ তো দেখাচ্ছেন, তাহলে চোখ নিয়ে আপনি দেখান। ভেরি গুড, বাড়ির লোকের সমস্যার সমাধান হয়ে গেছে, আপনারও হবে। সময় ভীষণ সংক্ষিপ্ত, এই বিশ্বাসটাই রাখুন। হাজবেন্ডের আজকে আমরা স্যার নার্ভ নিয়েই কথা বলছিলাম এবং উনি বললেন যে হাজবেন্ডের দীর্ঘদিনের নার্ভের সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আপনার সাথে না আমার 2-4 মিনিট কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, সময় একেবারে সংক্ষিপ্ত। গুরুত্বপূর্ণ এই কাজটা করি। ওনার বাড়ির লোক স্যারকে দেখিয়ে ভালো আছেন, তো আর আপনার বাড়ির লোক কবে আসবেন এনবিপিতে? তো চলে আসতেই হবে। বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। ক্যানিং এ আপনারা ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা ডক্টর এ ভট্টাচার্যকে পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর বি শর্মা পাচ্ছেন। আপনারা বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুর চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। আরামবাগে আমাদের চেম্বার হয়, সেখানে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। মেদিনীপুরে আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে বর্ধমান, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলচর ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। রামনগরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন এবং গুয়াহাটির চেম্বারেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হেরিয়ায় এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুর এবং আসানসোল চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কলকাতায় চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে রয়েছে, ল্যান্সটাউন, হাজরা, শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে রয়েছে। মঙ্গলবার বৃহস্পতিবারের পাশাপাশি রবিবারও কিন্তু মাঝে মধ্যে স্পেশাল চেম্বার হয়। একটু জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। মধ্যবর্তী স্থান হাতিবাগান, খুব ভালো একটি জায়গা, সেখানেও কিন্তু আপনি চেম্বার কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন। এছাড়া হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের কিন্তু পাচ্ছেন স্ক্রিনে দুটি নাম্বার 9830235527 বা 37, অবশ্যই সেই নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু ফোন করতে হবে। এবং আজকে সময় একেবারে সংক্ষিপ্ত, শুধুমাত্র যেতে যেতে এটাই বলবো, সমস্যা আপনার ক্রিটিক্যাল হোক বা ক্রনিক ডিজিজ হোক, দীর্ঘদিনের সমস্যা হোক, অনেক প্যাথির আপনি ট্রিটমেন্ট করছেন, মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, বা এই যে এই ধরনের প্রশ্ন চিহ্নগুলো যে আমার পরিবারের একজন ভালো আছে, আমার চেনাশোনা মানুষ অন্য একটি সমস্যায় ভালো আছে, কিন্তু আমার সমস্যাটা তো অন্য, তো তার কি ট্রিটমেন্ট রয়েছে? সমস্ত রকম সব কিছু ট্রিটমেন্ট রয়েছে। আর যদি ডাক্তারবাবুদের নিজেদেরই মনে হয় যে আপনি অপারেশন করে নিতে হবে, আপনি অন্য কিছু করে নিতে হবে, আমাদের ডাক্তারবাবুরাই আপনাকে বলে দেবেন, কারণ এতটা সত্যতা নিয়ে, স্বচ্ছতা নিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্ট করি। তার পাশাপাশি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, তাই আপনাকে কিন্তু আপনার রিপোর্ট প্রমাণ দেখাবে যে আপনি কি অবস্থায় এসেছিলেন এবং বর্তমানে আপনি কতটা ভালো আছেন। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন, কথা বলুন এবং আপনার একেবারে কাছাকাছি চেম্বারে, নিয়ারেস্ট চেম্বারগুলোতে যোগাযোগ করুন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আপনার নাম? বাণী দত্ত, কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ায়। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস, হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক অ্যালোপ্যাথি। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরাহা পাইনি। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে।
1 মাস 10 দিন। হ্যাঁ। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন। হ্যাঁ 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না। আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। ওপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া মানে চলি। 15 দিনের ওষুধ খেয়ে অনেক, আপনার অনেক। অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 5 এ ছিল, হ্যাঁ। সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি এখন খুব ভালো আছি, খুব খুব ভালো ভালো আছেন, আছি। তাই হ্যাঁ তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম রাজা সেন। কোথায় ভাই আপনার? আমার আনন্দপালিত রোডে বাড়ি। কি প্রবলেমে ভুগছিলেন আপনি? আমার আর্থারাইটিস আছে, ওই আর্থারাইটিস প্রবলেমে আমি ভুগছিলাম। এছাড়া আমার ওভারওয়েট ছিল, একটু প্রেশারও হাই ছিল। কতদিন এই রোগে ভুগছেন? আমি এই দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি এই 1 রোগে বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো সুফল অ্যালোপ্যাথি? পাইনি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো ফল সেরকম এনবিপি হয়নি। ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে কতদিন আছেন? আমি এখানে 45 দিন আছি। 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসে আপনি ওষুধ খেয়ে কতটা ভালো আছেন? আমি প্রায় 60% ভালো আছি। 60% ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসায় আগের থেকে আপনি এখনটাই অনেকটাই সুস্থ। অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। হেঁটে চলে বেড়াতে পারছি, যেটা আমি আগে পারতাম না। এখন অনেকটাই ভালো। হাঁটুটা লক হয়ে গিয়েছিল, হাঁটুটা এখন খুলে গেছে। আমি এখানে থেরাপি নিয়েছিলাম, পঞ্চকর্মা থেরাপি, খুবই ভালো হয়েছে এবং তাতে আরো আমি ফলপ্রসূ হয়েছে। এর জন্য আরো ভালো লাগছে এখন। আগের থেকে আপনি তাহলে অনেক ভালোই ভালো আছেন। আছি, অনেকটা ভালো আছি ওকে। আগের থেকে। এবং ওজনটাও আমার কম হয়েছে। ওজন যা ছিল তার থেকে অনেকটা আমার ওজনটাও কম আছে। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালিত। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে অস্টিওআর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছি। অ্যালোপ্যাথিক? হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি? না। ডক্টর শর্মা, বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপি তে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না। হাঁটতেও পারতাম না। খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপি তে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার।